প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা। এই মুহূর্তের বাংলাদেশ, বলা ভালো এই মুহূর্তের বিশ্ব। তার কারণ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যৌথভাবে যে হামলা শুরু করেছে, সেই হামলার পরিণতি কি হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। সেই সাথে হত্যা করা হয়েছে শীর্ষ বেশ কয়েক নেতৃত্বকে, এবং বেশ সেখানে হামলা এখনও চলছে। ইরান পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে, এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সারা বিশ্ব পরিস্থিতি কী হবে, বাংলাদেশের প্রভাব কী হতে পারে, নানা দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক। আপনি ভূ রাজনীতি নিয়ে গবেষণা করেন, আপনার কাছ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। আমার সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলতাফ পারভেজ, এই যে ইরানের উপর হামলাটা হলো, মানে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে মেরে ফেললো এবং বেশ শীর্ষ নেতৃত্বকে মেরে ফেললো, মানে হামলা যেটা হলো, মানে এর কি আদৌ কোনো যুক্তি আপনি দেখেন? কিভাবে ব্যাখ্যা করবেন? না, দেখুন, ধন্যবাদ আপনাকে। ইরানে কিন্তু এই প্রথম হামলা নয়। এখন যেটা হচ্ছে, প্রায় ইরান অস্তিত্বের সংগ্রামে পড়ে গেছে। যুদ্ধটা যদি আর একটু পিছন থেকে দেখি, 2020 সাল থেকেই শুরু হয়েছে ব্যাপকভাবে। ইরানের জেনারেল সোলেমানিকে যখন মারা হলো, তখন থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং এরপর ধাপে ধাপে ইরানকে আজকের অবস্থায় নিয়ে আসা হয়েছে। এখন তো বলা যায় ইরানের সামরিক কমান্ড এবং রাজনৈতিক কমান্ড দুটোই গত 48 ঘন্টায় পুরোপুরি প্রায় ধ্বংস হয়ে গেছে। আলী খোমেনি মারা গেছেন, ওদের রাহবার মানে সর্বোচ্চ নেতা। ওনার উপদেষ্টা আলী আরেকজন মারা গেছেন, এবং ওদের সেনাপতি মারা গেছে, ওদের প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছে। রিপাবলিকান গার্ডের প্রধান মোহাম্মদ ফানকোরকে মারা হয়েছে, এবং উনি ছিলেন আইএস দমনে মানে মূল অধিনায়ক, তাকেও মেরে ফেলা হয়েছে। মানে এরকম আরও 40 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা হয়েছে। ইরানের সামরিক এবং রাজনৈতিক কমান্ড পুরোটাই প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন এইটা ইরান যেটা করছে সেটা হলো আত্মরক্ষার যুদ্ধ। আসলে ইরানিরা একটা দুর্ভাগ্যের শিকার। 1979 সালে ইরানে বিপ্লব হলো। বিপ্লবের পর প্রথমে আয়াতুল্লাহ খোমেনি মানলেন বামপন্থীদের, যারা ওই বিপ্লবের অন্যতম অংশীদার নায়ক ছিল। তারপর আলী খামেনি আসলেন, তার হাতে কিন্তু গত 37 বছরে প্রচুর ইরানি মারা গেছে, ভিন্ন মতাবলম্বী মারা গেছে। যুক্তরাষ্ট্র বহু যুদ্ধে, গত বছর জুনেও 12 দিন ব্যাপী হামলা করলো, অনেক মানুষ মেরেছে। ইসরায়েল তো ইরানিদের মারছেই, ফলে ইরানিরা শুধু মরছেই 79 সালের বিপ্লবের পর থেকে। এখন ওরা আসলে আর যুদ্ধ করার অবস্থায় নেই। আসলে সামরিক সরঞ্জাম, সামরিক বাজেট, এগুলোর তুলনায় তো যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো তুলনাই হয় না। ইরান অবরোধের শিকার অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে এভাবে বারবার আক্রান্ত হচ্ছে। ফলে তো ওরা এখন আত্মরক্ষামূলক একটা যুদ্ধে লিপ্ত বলা যায় আর কি, অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তারা কি করছে, তারা যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে চারিদিকে, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, এরকম জায়গাগুলোয় ওরাও হামলা করছে। ইরান এইসব হামলার মধ্য দিয়ে মূলত যেটা বলতে চাচ্ছে যে আমি নিরাপত্তাহীন, আমি অস্তিত্বের সংগ্রামে আছি, তোমরাও এই ক্ষয়ক্ষতিটা ভাগ করো, যাতে ওই দেশগুলো যুক্তরাষ্ট্রকে চাপ দেয় যুদ্ধ বন্ধের। ইরান এখন এই কৌশল নিয়েছে বলা যায়। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো শামীম রেজা। যেটা আমি জানতে চাই, ইরানের কাছ থেকে, মানে ইরানের বারবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করে কেন? ইরান কেন যুক্তরাষ্ট্রের শত্রু? কিছুটা আলতাফ পারভেজ বলেছেন। যেমন একটা ধরুন, ওই অঞ্চলে যদি আপনি ধরেন অঘোষিত সামরিক মানে নিউক্লিয়ার যদি শক্তি আপনি ধরেন, পারমাণবিক শক্তি, তাহলে সেটা ইসরায়েল। সে কখনো ঘোষণা করে না, তার বিপুল সামরিক সক্ষমতা আছে। এটা দেশের আকৃতি বা লোকসংখ্যা দিয়ে বোঝা যাবে না। তার যে প্রযুক্তিগত দক্ষতা, সেটা অসাধারণ। সারা পৃথিবীর বিপুল গোয়েন্দা সরঞ্জাম এবং খুব উন্নত মানের, যেগুলো ভবিষ্যতের যুদ্ধে নির্ধারক হয়ে উঠবে, এই ধরনের অনেক সরঞ্জামের প্রস্তুত তারা করে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লবি কাজ করে, সেটা হচ্ছে সামরিক লবি, এবং আরেকটা হচ্ছে আপনি যদি বায়োসায়েন্স ধরেন, এটা একটা, এবং ব্যাংকিং খাত। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক খাতের একটা বড় অংশে শুধু পুঁজির নিয়ন্ত্রণ না, পুঁজি দিয়ে নীতি নির্ধারণ, সেখানে বড় একটা অংশ আপনি যদি বলেন যে ইসরায়েলের লবি সেখানে কাজ করে। রাজনীতিতে তার বিরাট প্রভাব রয়েছে, এবং সমরবিদ্যা তো একটা বড় ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে ওই অর্থে একটা ওয়ারিং নেশন,
এবং তার সমৃদ্ধি তার কাজের সাথে যুদ্ধ ওতপ্রোতভাবে জড়িত, সেটা আপনি যে মানদণ্ডেই দেখেন না কেন, অনুমতি নিয়ে হোক আর অনুমতি না নিয়ে হোক, সেখানে ইসরায়েলের একটা বড় জায়গা আছে। এরকম একটা পরিস্থিতিতে তার পাশে যদি ইরানের মতো একটা দেশ থাকে যে নিউক্লিয়ার অস্ত্র বানানোর কাছাকাছি চলে গেছে, নিউক্লিয়ার এনরিচমেন্ট এই পর্যায়ে যেতে পারে, তার 7 লক্ষের মতো একটা বিরাট সৈন্যবাহিনী আছে, এটা তো বিরাট ব্যাপার। মানে যদি এরকম যুদ্ধ না হয়, 6 লাখ বা 7 লাখ সৈনিক যদি মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে তার যদি আপনি ওইভাবে চিন্তা করেন তার গমনাগমন, সেটা বিরাট ঘটনা। তার ধরুন তার অর্থনৈতিক অবস্থা ভালো না, কিন্তু সে কিন্তু একটা প্রতিরোধের অর্থনীতি এরকম একটা শব্দ প্রচলিত আছে, যে যখন থেকেই দেখেছে সে বিধিনিষেধের মধ্যে পড়েছে, ইসলামিক বিপ্লবের পর থেকেই তার কম বেশি বিধিনিষেধ আছে, সে একটা নিজস্ব অর্থনীতি তৈরির চেষ্টা করেছে যে ঘরোয়াভাবে স্বনির্ভর হওয়া যায় কিনা আভ্যন্তরীণভাবে। এবং একই সঙ্গে তার এই ক্রুড অয়েল বিক্রি হয়েছে, বিভিন্ন দেশ সেগুলো কিনেছে, তার অর্থনীতি একেবারে বন্ধ বসেছিল তা না। তাছাড়া সে অনেক পুরনো দেশ, একসময় তার অনেক সমৃদ্ধ আছে, তার সম্পদ আছে, কিছু আছে, অর্থাৎ যতই তাকে চাপের মধ্যে রাখা হোক অন্তত চলবার মতো একটা পরিস্থিতি আছে। সুতরাং যত নিয়ন্ত্রণ হোক, যত দমন পীড়নের কথা বলা হোক, তার সামরিক শক্তি, তার অন্যান্য শক্তির বলে সে টিকে আছে। এবং তার একটা বড় জিনিস হলো, আপনি যে প্রশ্ন করেছেন ইসরায়েলের ভয় পাওয়ার, সে খুবই জাতীয়তাবাদী। যেমন সমাজতন্ত্রীদের মেরেছে ইসলামী বিপ্লবের পরে, গণতন্ত্রীপন্থীদেরও তেমন কোনো জায়গা হয়নি। ইসলামী বিপ্লবের আগে মানে আগে যিনি পাহলভি ছিলেন, মানে যিনি শেষ রাজা বা সম্রাট, তার সময় যেটা ঘটেছে সেখানে এক ধরনের আধুনিকীকরণ হয়েছিল ইরানের, কিন্তু সেই আধুনিকীকরণটা ছিল নগর ভিত্তিক, মানুষের বৈষম্য ছিল প্রকট, নানান রকম সমস্যা সেখানে ছিল। কিন্তু সেখানে যতগুলো দল তাকে এই পতনের পেছনে সংগ্রাম করেছিলেন, অভ্যুত্থান করেছিলেন, তার মধ্যে ইসলামপন্থীরা টিকে গেছে, যেটা আলতাফ পারভেজ বলছিলেন। বাকি সবাইকে ওই অর্থে বাংলায় বলে সমূলে বিনাশ করা হয়েছে, অথবা দেশ থেকে বাধ্য করা হয়েছে, কিংবা কোনো কিছু করতে পারেননি। এরপরেও ইসরায়েল মনে করছে এটাই তার সবচেয়ে বড় শত্রু। একটা হলো তার এই বিরাট শক্তি টিকে থাকা, তার নিউক্লিয়ার সক্ষমতা, তার বিরাট সৈন্যবাহিনী, এবং এই যেটা উনি বলেন 37 বছর বা প্রায় 4 দশকে যিনি তাদের শীর্ষ নেতা ছিলেন, শীর্ষ এবং ধর্মীয় দুটোই, তিনি একই সঙ্গে সামরিকভাবে এমনভাবে সক্ষম করে তুলতে পেরেছেন। দেশের অর্থনীতি আনলে আলোচনা অন্যদিকে চলে যাবে, যে কিসের বিনিময়ে সামরিক সক্ষমতা তৈরি হয়েছে। সেখানে কিন্তু তার আধুনিক অস্ত্র, যে ড্রোন বলেন, অন্যান্য বলেন, মডার্ন অস্ত্র, সেগুলোর দিকে সে গেছে। একটা বিষয় মনে রাখতে হবে যে নিউক্লিয়ার সক্ষমতার সাথে কিন্তু অন্য সম্পর্ক সবসময় করা যায় না। পাকিস্তানেও তো নিউক্লিয়ার সক্ষমতা আছে, এটা দিয়ে তার অর্থনীতির বিষয়টা দিয়ে ওরা বিশ্লেষণ করা যাবে না। ইরানের ক্ষেত্রে সেটা ঘটেছে। এর বাইরে ইরানের যে প্রক্সিগুলো আছে বিভিন্ন জায়গাতে, তার যে সমর্থন সে বিভিন্ন ক্ষেত্রে দিচ্ছে, এটা তার বড় একটা সমর্থক ভিত্তি রয়েছে লেবাননে, তার সমর্থক ভিত্তি রয়েছে ইয়েমেনে, তার সমর্থক ভিত্তি রয়েছে সিরিয়াতে, মধ্যপ্রাচ্যের মানে উপসাগরীয় মধ্যপ্রাচ্যের প্রায় সবখানে। পুরোটাই ইসরায়েলের জন্য একটা হুমকি যদি আপনি কৌশলগতভাবে চিন্তা করেন, এবং ইসরায়েল সেই নিরিখে তাকে দেখে। সেভাবে যে সৌদি তার শত্রু না, জর্ডানের সাথে তার সখ্যতা আছে, মিশরের সাথে তার সখ্য আছে, সুতরাং তার একমাত্র গলার কাটা হচ্ছে ওই অর্থে ইরান। এবং এত কিছুর পরেও যেটা উনি বলেন যে আজকে থেকে না, বিভিন্ন সময় তার বিজ্ঞানীদের মেরেছে, শীর্ষ ব্যক্তিদের, যেটা টার্গেট কিলিং বলা হয়, আর যৌথভাবে তো এখন বড়, যেটা নিয়ে আমরা আজকের আলোচনা করছি। যে আলতাফ পারভেজ, ইরান ধর মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধটা হচ্ছে, ইরানের উপর ধর হামলাটা করলো, যেন আলোচনা চলছিল, আলোচনার মানে মানে এটা আলোচনা লোক দেখানো আলোচনা কেন আপনি ভালো বলতে পারবেন। তার কারণ আমরা পত্রপত্রিকায় দেখলাম যে অনেক আগে থেকেই তারিখ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছে অমুক তারিখে। তার আলোচনাটা মানে এটা জাস্ট কথার কথা কেনা এক। আর ইরান কি আসলে মধ্যপ্রাচ্যে একা? হ্যাঁ, আচ্ছা, আপনার এই তারিখ থেকে একটা শুরু করি। এই যুদ্ধটা আপনি একটু আগে জানতে চাচ্ছিলেন যে এই যুদ্ধটা কেন। এই যুদ্ধে তো অনেক কারণ আছে। ইসরায়েলের কিছু লক্ষ্য আছে, যুক্তরাষ্ট্রের কিছু লক্ষ্য আছে, আবার তাদের দুজনের কিছু কমন লক্ষ্য আছে। ইসরায়েলের লক্ষ্য কি? ইসরায়েলের দুটো লক্ষ্য সাধারণভাবে। একটা হলো ইরানকে ধ্বংস করা। কেন ধ্বংস করতে চায়? ইসরায়েল কিন্তু একটা গ্রেটার ইসরায়েল নিয়ে কাজ করছে এখন। 2025 সালের 12ই আগস্ট নেতানিয়াহু ইন্টারভিউ দিয়ে বলেছে যে আমরা একটা গ্রেটার ইসরায়েল গড়তে চাই, এটা আমাদের মিশন। উনি বলেছে হিস্ট্রিক্যাল মিশন এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিশনও, যে কেউ দেখতে পারে, এটা প্রকাশ্যে উনি বলেছেন। ওরা গাজা, লেবানন, সিরিয়া, ইরাকের অনেক অংশ এগুলো নিয়ন্ত্রণ করে। এখন জর্ডান এবং আরও কয়েকটা এলাকা নিয়ে ওরা একটা বৃহত্তর ইসরায়েল গঠনের দিকে এগুচ্ছে। এখন এই প্রকল্পে ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ হলো ইরান। ইরানকে সেই কারণেই ওরা ধ্বংস করতে চায়। আর যুক্তরাষ্ট্র চায় সেখানে একটা নতজানু সরকার। এই দুটো ম্যাচ করেছে। আবার এই দুই লক্ষ্য, যে পাহলবিদের সাথে ইসরায়েলেরও যোগাযোগ আছে, যুক্তরাষ্ট্রেরও আছে, পাহলবিকে একটা
পুতুল সরকার হিসাবে বসাতে চায়। ইসরায়েল যে এখানে একটা ধর্মীয় বিবেচনা থেকেও ইরানকে ধ্বংস করতে চায়, আমি এই যে তারিখের কথা বললেন, এই তারিখটা যে বাছাই করেছে ওরা, এটারও কারণ আছে। সেটা হলো ইসরায়েলে বা সারা পৃথিবীতে ইহুদিরা 2রা মার্চ পুরিম ছুটি পালন করবে। এটা একটা প্রতি বছরই ইহুদিরা পালন করে, ইসরায়েলেও পালিত হয়। তারিখ 1 দিন 2 দিন এদিকে ওদিকে। পুরিম ছুটি হলো পুরিম উৎসব ওরা করে, ব্যাপক খাওয়ানা দিনা, মানে রীতিমতো একটা আনন্দ উৎসব করে। সেটা হলো খ্রিস্টপূর্ব সময়ে বাইবেলিক একটা স্টোরির উপর দাঁড়িয়ে এই ঘটনাটা। সেটা হলো পারস্যে একজন ইহুদি নারী প্রচুর ইহুদির জীবন বাঁচিয়েছিল, সেইটাকে ওরা উৎসব হিসাবে পালন করে। অন্য ব্যাখ্যা হলো প্রচুর ইহুদির হাতে বিপুল সংখ্যক পারস্যের নাগরিক মারা গিয়েছিল। এই তারিখটা হলো আগামী 2রা মার্চ। সেইটাকে বিবেচনায় রেখে 3-4 দিন আগে এই যুদ্ধ ওরা শুরু করেছে। ওরা এবার 2রা মার্চ পুরিম ছুটি ইহুদিরা ব্যাপক আনন্দের সাথে পালন করতে চায়। তো এরকম একটা মানে মিথের উপর দাঁড়িয়ে ওরা ইরানকে ধ্বংস করার চিন্তা করে আর কি, একটা গ্রেটার ইসরায়েল গড়ার জায়গা থেকে। সেখান থেকে ওরা এই আক্রমণটা করে চলেছে অনেক দিন ধরেই। তো ইসরায়েল জুন মাসেই তো, গত জুনেই তো 12 দিন ব্যাপী হামলা করলো। এখন যুক্তরাষ্ট্রের আরও একটা লক্ষ্য আছে এই হামলায়। তারা ওইখানে যেমন একটা নতজানু সরকার বসাতে চায়, এবং চীনের জ্বালানি নিরাপত্তা ওরা বিঘ্নিত করতে চায়। কারণ ইরানের 80% তেলের ভোক্তা হলো চীন। তাহলে একদিকে ভূ রাজনৈতিক লক্ষ্য চীনকে কোণঠাসা করা, ভেনেজুয়েলাকে দখল করেছে ওরা, এবং ইরানকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে চীনের জ্বালানি নিরাপত্তার অনেকাংশে ওরা একটা হুমকির মুখে ফেললো। এবং যদি ইরানকে কাবু করা যায়, ওখানে একটা পুতুল সরকার বসানো গেল যা গ্রেটার ইসরায়েল করার পথে বাধা দূর হয়ে যাবে। এই হলো মূলত ইসরায়েল এবং আমেরিকার এই লক্ষ্য। সংক্ষেপে যেটা বলছিলাম যে ইরান কেন মধ্যপ্রাচ্যে একা? হ্যাঁ, এখন ইরান একা কারণ অন্য দেশগুলোয় তো পুতুল সরকার বসে আছে, যারা যুক্তরাষ্ট্রের সকল পরিকল্পনা সবসময় মেনে নিচ্ছে। যুক্তরাষ্ট্রকে মেনে যুক্তরাষ্ট্রের কাছে নতজানু হয়ে তারা ক্ষমতায় থাকতে চায়। কোনো দেশে তো নির্বাচন হয় না। আপনি সৌদি আরব বলুন, বাহরাইন বলুন, জর্ডান বলুন, মরক্কো বলুন, সবগুলো তো একই ধরনের রাজতন্ত্র। এবং এই রাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য হলো জনগণের মতামতের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্রকে মানে কর দিয়ে আর কি, ক্ষমতার কর দিয়ে ওরা শাসন করছে দেশটা। ইরান শুধুমাত্র ইসরায়েলের বৃহত্তর যে ডিজাইন মধ্যপ্রাচ্যে, এইটা মাঝে মাঝে চ্যালেঞ্জ করছে। তারা গাজায় প্যালেস্টাইনিদের সাহায্য করছে, লেবাননে হিজবুল্লাহকে সাহায্য করছে, তারা ইয়েমেনে হুতিদের সাহায্য করছে, সিরিয়ায় আসাদ সরকারকে সাহায্য করছে। এগুলো তো যুক্তরাষ্ট্রের পছন্দ নয়, ইসরায়েলেরও পছন্দ নয়। তাদের দুজনের যে মধ্যপ্রাচ্য নিয়ে যে নকশা, সেখানে ইরান বাধা হয়ে উঠেছে। আমি শামীম রেজা, বিষয়টা হলো যে যেটা শুনলাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে কমন ডিজাইনটা সেটা শুনলাম, কিন্তু এই যে এবার যে হামলা করে ধরেন আয়াতুল্লাহ খমেনিকে নিহত করা বা 40 জন শীর্ষ নেতৃত্ব, রাজনৈতিক এবং সামরিক স্থাপনা ধ্বংস এবং সামরিক ব্যক্তিত্বদেরকে ধ্বংস করা, তার মানে যে রেজিম চেঞ্জের কথা যে বলছে, তার মানে কি এবার যুক্তরাষ্ট্র ইরানের রেজিম চেঞ্জ করে ফেলতে পারবে? না, দেখুন এখানে অনেকগুলো উদ্দেশ্য নিয়ে এই মিলিটারি অপারেশনটা তারা করছে, এবং যখন যেটা সুবিধা হচ্ছে সেটাই কিন্তু তারা সামনে নিয়ে আসবে, যেটা যথার্থতা দেয় তাদের এই অভিযানকে। উনি যেটা বলছিলেন একটু ওটা বলে আসে তাহলে সহজ হবে। একটা বৃহত্তর ইসরায়েল গঠনের যে প্রক্রিয়া, সেটা বহুবার সে কট্টরপন্থী ইহুদি যে গ্রুপ, যারা ধর্মবেত্তা, তাদেরকে বিভিন্ন সময় সে উজ্জীবিত করার চেষ্টা করেছে, যে ওল্ড টেস্টামেন্টে যেভাবে বর্ণনা আছে এরকম একটা বৃহত্তর ইসরায়েলের ধারণা সে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের আভ্যন্তরীণ রাজনীতিও খুব গুরুত্বপূর্ণ। আর নেতানিয়াহুর টিকে থাকা এবং এই রাজনীতিকে টিকে রাখতে গেলে তাকে কোনো না কোনোভাবে আক্রমণ করতে হবে। এর আগে সে গাজাকে শেষ করেছে, মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হত্যাকাণ্ড একদম চোখের সামনে ঘটেছে, কেউ কিছু করতে পারেনি বা কেউ কোনো বড় ভূমিকাও রাখতে পারেনি। ঠিক একই রকম ইরানের ক্ষেত্রে সে একই রকম সুবিধা পাচ্ছে, এর আগেও কিন্তু একবার সে করেছে। সুতরাং এটা তার দুটো উদ্দেশ্য সাধন করছে, একটা হলো কট্টরপন্থীদেরকে খুশি রাখতে পারছে বৃহত্তর ইসরায়েল গঠনের, আবার অন্যদিকে তার রাজনৈতিক সুবিধা হচ্ছে। আর একটা বিষয় হলো ইরানই হচ্ছে মধ্যপ্রাচ্যে একমাত্র তার থ্রেট, সেটা নিউক্লিয়ার সক্ষমতা বলেন, সামরিক সক্ষমতা বলেন, এবং এত কিছুর পরে তার যে টিকে থাকা। ভঙ্গুর অর্থনীতি হলেও ওরকম ভঙ্গুর না যে একেবারে এত নিষেধাজ্ঞার পরে বাটা আপনি আফ্রিকান ভঙ্গুর দেশের সঙ্গে তাকে তুলনা করতে পারবেন না, বা আমাদের মতো অবস্থা তাদের না। তার সাথে অন্য যে দেশগুলো আছে, আপনি চিন্তা করুন যে যদি আপনি অস্ত্র পিস প্রসেসের সময় থেকে চিন্তা করেন, তাহলে কেউ তো ইসরায়েলকে থ্রেট দেয় না।
জর্ডান তার সঙ্গে আছে, মিশর তার সঙ্গে কাজ করে, আরব আমিরাত কিছুদিন আগে তাকে স্বীকৃতি দেওয়ার জন্য বহুদূর এগুলো, কাতার একবার এগোয় দুই পা পিছায়, বিভিন্নভাবে সে নানান অজুহাত খোঁজে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার কূটনীতিক। এরকম পরিস্থিতিতে ইরান ছাড়া তার এই সম্প্রসারণের ক্ষেত্রে বলেন, রাজনীতির ক্ষেত্রে বলেন, আর কিন্তু কোনো প্রতিবন্ধকতা কেউ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সেটার সেই আলোচনাটা না করলে ভবিষ্যৎটা বোঝাটা কঠিন। উনি যেমন একটা কথা বলেছেন চীন, আমি আসছি এটাতে। তার আগে যে কথাটা আমরা অনেক দিন থেকে বাংলাদেশ থেকে আমরা আমাদের বিশ্লেষণগুলোতে বলবার চেষ্টা করেছি যে পৃথিবী একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছে। এই বিশ্ব ব্যবস্থাটা এমন হতে পারে, আমরা ধারণা করছি যেটা 3টা ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সে পশ্চিম অংশটাকে দেখবে পৃথিবীর, এবং মধ্যপ্রাচ্য যা আছে, সোভিয়েত রাশিয়া মানে এখনকার যে রাশিয়া, সে দেখবে মূলত আপনি বলতে পারেন ইউরোপের মাঝখানটা পৃথিবীর, যেটা অলরেডি সে ইউক্রেনে আছে, আরও বহু জায়গায়। চীন দেখবে পূর্বের অংশটা এবং আফ্রিকার অংশটা। এরকম যখন পরিস্থিতি, তখন আবার মার্কিন যুক্তরাষ্ট্র একক কর্তৃত্ব চায়। সুতরাং আপনি যদি দেখেন, সে বিশ্ব ব্যবস্থাটাকে নিজের মতো করে সংজ্ঞায়িত করছে, আন্তর্জাতিক আইনকে নিজের মতো করে সংজ্ঞায়িত করছে, এমনকি তার দেশের সংবিধানকে কিন্তু সে ব্যত্যয় ঘটালো। কংগ্রেসের অনুমোদন ছাড়া সে একটা যুদ্ধ ঘোষণা করলো এবং সে যুদ্ধে অংশ নিচ্ছে, এবং এরপরে কংগ্রেসকে সে ব্রিফিং দিচ্ছে যে আমরা এই অগ্রগতি করেছি। যেখানে বলা হচ্ছে কংগ্রেসের অনুমতি সে নেয়নি, কংগ্রেসের কাছ থেকে যুদ্ধ করা নেয়নি, আর জাতিসংঘকে তো সে কোনো প্রতিষ্ঠানই মনে করে না, অতএব ওই সিকিউরিটি কাউন্সিলকে তার প্রয়োজন নেই। তার মানে একটা বিশ্ব ব্যবস্থার ধারণা সে দিচ্ছে যে আমি যেটা করতে চাইবো, আমি যেটা আমার মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্বার্থের দিকে যাই, আমি সেটাই করব। চীনকে ঠেকানো নিঃসন্দেহে তার একটা বড় লক্ষণ, কারণ মধ্যপ্রাচ্যে চীনের এখন যে এনগেজমেন্ট, সেটা আমাদের এই অনুষ্ঠানে বলাটা খুব কঠিন। যেমন হরমুজের ক্ষেত্রে যেটা উনি বললেন, শুধু যদি সাম্প্রতিক সময় বলি তাহলে 45% ক্রুড অয়েল এই হরমুজ দিয়ে গেছে চীনের, এবং চীন তার বিরাট অংশ, সবচেয়ে বেশি ক্রুড অয়েল সে কিনেছে। এখান থেকে আপনি যদি এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দেখেন, ওমান একটা পার্ট করে আর বড় অংশ করে ইরান। সেখান থেকে এই ক্রুড অয়েল বলেন, পৃথিবীর সমস্ত যত তেল, তার প্রায় 20% বা অন্যান্য শিপমেন্টগুলো এখান থেকে বের হয়। তার আরও ধরনের এলএনজি, যেটা মানে আমাদের এই কাতার বা এই অংশের, সে এলএনজির অন্তত 50% বেশি আসে ওখান থেকে। অতএব একই সঙ্গে হরমুজের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, গালফ দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে তারা সেটাই শুনবে। ইরানই তার প্রতিবন্ধকতা, কারণ এই এতগুলো মাথায় নিয়ে ধরেন তার অবস্থান, চীনকে নিয়ন্ত্রণ, তেলের ইত্যাদি, বিশ্ব বাণিজ্য, এখন তার তো একটা কারণ দেখাতে হবে। সে কারণটা দেখাচ্ছে যে আমি তোমার ত্রাতা হিসাবে অবতীর্ণ হয়েছি। ইসরায়েলের একই বক্তব্য, উদ্দেশ্য ইসরায়েলের তো আমরা আলোচনা করলাম, মার্কিনেরটা আলোচনা করলাম, দুই পক্ষের তো একটা যুক্তি লাগবে। তো বিশ্বের ক্ষেত্রে সেটা ডেমোক্রেটিক যুক্তি দেওয়ার চেষ্টা করছে, খুব গণতান্ত্রিক উদার, যে আমি তোমার ত্রাতা, এটা ভয়াবহ একটা রেজিম, এখানে আর থাকা যাচ্ছে না, কিছুদিন আগের যে ঘটনা ঘটেছে প্রতিবাদে, অতএব আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। এখন এইটার একটা কথা বলি, পরে হয়তো আবার আলোচনা আসবো, এইটার যেটা ঘটবে সেটা সম্ভবত গৃহযুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। আলতাফ পারভেজ, যেটা বলছিলাম, এখন যে এই যে রিজিম চেঞ্জের কথা বলা হচ্ছে, ইরাকের রিজিমটা আসলে কেমন রিজিম ছিল? আমেরিকার দৃষ্টিতে যে রিজিম সেটা, নাকি আসলে ওখানকার যে স্ট্রাকচার বা ওরা যে খামেনি কেমন চালিয়েছে, খামেনির সাথে ওই দেশের ইরানিদের সম্পর্ক কেমন ছিল, বা এই হামলার পরে আসলে পরিস্থিতি কেমন হচ্ছে সেখানে? আসলে কোনো দেশের সরকারকে তো মূল্যায়ন করবে সেই দেশের জনগণ। ইরানিদের ভাষ্য হলো, সেটা আমরা বুঝি পত্রপত্রিকার মাধ্যমে, কয়েক বছর পর পরে ইরানে তুমুল বিক্ষোভ দেখি আমরা, প্রচুর মানুষ মারা যায়, কিছুদিন আগেও কয়েকশো মানুষ মারা পড়লো। ইরানে গত আলী খামেনির আমলে 37 বছর, তারও আগে আয়াতুল্লাহ খোমেনি থেকে শুরু করলে এই যে 1979 সাল থেকে যে বিপ্লব হয়েছে, তার এই শেষের দিকের 4-5 দশক চরম একটা কর্তৃত্বপরায়ণ শাসন চলছে। এখানে আলী খোমেনি 37 বছর ধরে ক্ষমতায় আছেন। তাহলে আপনি বুঝতে পারেন একজন মানুষ যখন এই কালে 37 বছর ধরে সুপ্রিম লিডার হয়ে থাকেন, সেখানে কি অবস্থা। ইরানে কিন্তু ভিন্ন মতাবলম্বীরা, ভিন্ন দলের মানুষ নির্বাচনও করতে পারে না। সেখানে নির্বাচন হয় একটা প্রায় আপাত দৃষ্টিতে নির্বাচন হয়, উত্তর কোরিয়াতেও তো নির্বাচন হয়, নির্বাচন দিয়ে তো আর সব বোঝা যায় না, কিন্তু ভিন্ন মতাবলম্বীরা সেখানে আসলে হয় দেশে থাকলে কারাগার, আর না হলে দেশের বাইরে, এভাবেই চলছে। কিন্তু প্রশ্ন হলো, সেটা তো ওই দেশের মানুষ বদলাবে, ইরানের শাসন নিয়ে তো আমি বদলে দিতে পারি না। ইরানের মানুষ কী ধরনের শাসক চাইবে সেটা তাদের অধিকার। যুক্তরাষ্ট্র এখানে যা করতে চায় সেটা হলো তার মতো করে একটা শাসক বসানো। ইরানের মানুষের যে অসন্তোষ, সেইটাকে ব্যবহার করে তারা একজন তাদের নতজানু, তাদের একটা পুতুল সরকার বসাতে চায়। ইরানের মানুষ সংগ্রাম করছে গণতন্ত্রের জন্য, বহু মানুষ জীবন দিচ্ছে, নারীদের
চুল নিয়ে একটা যে আন্দোলন হলো, তাতেও তো 500 নারীকে হত্যা করেছে ইরানের শাসকরা। সেগুলো আছে। বিপ্লবের পরে এই বিপ্লবে তো খোমেনি যেমন নেতৃত্ব দিয়েছেন, ওই দেশে তুদে পার্টিও নেতৃত্ব দিয়েছে, কিন্তু তুদে পার্টির প্রতিটি কর্মীকেই, প্রায় সংখ্যাগরিষ্ঠ কর্মী নেতাকেই তো হত্যা করা হয়েছে। ইরানের এই সংকটটা আছে। যুক্তরাষ্ট্র এই সংকটের সুযোগ নিয়ে তাকে নিয়ন্ত্রণের জন্য তার বিরুদ্ধে অবরোধ দিয়ে রেখেছে গত 4-5 দশক ধরে। অবরোধ দিয়েছে এই কারণে যাতে অবরোধের কষ্টে মানুষ শাসকদের বিরুদ্ধে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে, অর্থনীতি যেন ভেঙে পড়ে। যুক্তরাষ্ট্র সেখানে আসলে শুধু বোমা ফেলছে তাই নয়, অর্থনৈতিক অবরোধ দিয়েও দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে। ফলে ইরানের যে জনগণের অসন্তোষ, সেইটা যুক্তরাষ্ট্রের দয়া ভিক্ষা করছে না। ইরানের মানুষ তার নিজের শক্তিতেই সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং করবে, কিন্তু তাকে অজুহাত হিসেবে দেখিয়ে যুক্তরাষ্ট্র সেখানে একটা পুতুল সরকার বসাতে চায়। এটা আসলে একটা বিপরীতমুখী ব্যাপারই, কিন্তু বিশ্বের সামনে দেখানো হচ্ছে যেন এই দুইটা পরস্পর সম্পূরক, কিন্তু আসলে তা নয়। যে আমি এই যে স্বামীরা যেটা বলতেছিলেন, যে আপনিও বলছেন যে ওদের যে এজেন্ডা, আমেরিকা বা ইসরায়েলের যে এজেন্ডা, সেই এজেন্ডা অনুযায়ী একটা পুতুল সরকার, যেমন আফগানিস্তানে আমির কারজাইকে বসানো হয়েছিল, বা এখানে যদি রেজা পাহলভিকে যদি এনে বসানো যায়, এই স্বপ্ন ইরানিরা কি মেনে নেবে এই হামলার পরে? আপনার কি মনে হয়? এর আগে ইরান যতবার আক্রান্ত হয়েছে, ইরানের একটাই ওই অর্থের শক্তি ছিল, তার একটা জাতীয়তাবাদ আছে। এই জাতীয়তাবাদ আমাদের মতো না, সে একটা প্রাচীন সভ্যতার অংশ, একটা এম্পায়ারের অংশ, এবং তার একটা আভ্যন্তরীণ জাতীয়তাবাদ কাজ করে। যেটা আলতাফ ভাই বারবার বলছিলেন, যে তোদের পার্টি একসময় অত্যন্ত শক্তিশালী ছিল, তার অন্যান্য যে গণতান্ত্রিক পার্টিগুলো আমাদের মতো বহু ধরনের, একটা পুরনো দেশ, অনেক ধরনের রাজনৈতিক শক্তি সেখানে ছিল, সেগুলো এখন কিন্তু প্রায় অস্তিত্বহীন আকাশ। কিন্তু যেটা হয়, ওই একেবারে আভ্যন্তরীণ বা সুপ্ত জাতীয়তাবাদের শক্তি তো সবসময় কাজ করে না, তারও একটা লিমিট আছে, এবং একটা পর্যায়ে মানুষ তো অসহিষ্ণু হয়ে ওঠে। যেমন এখানে অসন্তুষ্টি আছে, অংশগ্রহণ নাই, এবং ফাঁসি, হত্যাকাণ্ড শুধু বললে না, ফাঁসি তাদের একটা খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। একবার উনি যেটা বললেন, ওই অল্প বয়সী 22 বছরের মেয়েটা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করা থেকে শুরু করে, এটা আমরা জানি। কিন্তু যে জায়গাটা আমরা আপত্তি জানাই, যে অন্য একটা দেশ, তার একটা সার্বভৌমত্ব, তার একটা ভৌগোলিক সীমা, সেটাকে একেবারে সব কিছু উপেক্ষা করে আপনি সেখানে আক্রমণ চালাবেন। আবার যারা আক্রমণ চালাচ্ছে তারা কিন্তু, আপনি যদি এখন পশ্চিমা গণমাধ্যম দেখেন, যদি যুক্তরাজ্যের গণমাধ্যম দেখেন, তারা যে শব্দে মানে নিহত খমেনিকে তারা যে বিশেষণ দিয়ে তাকে চিহ্নিত করছে, মানে এটা দানবের একটা চিত্রিত করছে, তারা এই করেছে, তারা ব্রিটিশ স্বার্থগুলোতে আঘাত করেছে, এতগুলো গোপন আক্রমণের চেষ্টা করেছে ব্রিটেনিতে, তাদের অভিযোগের কোনো শেষ নেই। কিন্তু আপনি যেটা বলছিলেন, যে অজুহাতটা তারা এখন দিচ্ছে আক্রমণের পেছনে, রেজিম চেঞ্জের, সেটা কি কারণে দুর্বল? একটা হচ্ছে, রেজা পাহলভির দেশে কোনো ভিত্তি নাই। তার বাবাও যখন চলে গিয়েছিলেন, একবার ফ্রান্সে, একবার মিশরে, তারও অবস্থা শেষ পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় খুব যে কাকে ভালো ট্রিটমেন্ট দিয়েছিলেন তাও কিন্তু না। তিনি বিভিন্ন সময় জানান দিয়েছেন, বিভিন্ন সময় পশ্চিমাদের সঙ্গে তার যোগাযোগ আছে, অতি এলিট বা উচ্চ শ্রেণীর সঙ্গে তাদের যোগাযোগ আছে। এবং আমি যদি নিজেও ব্যক্তিগতভাবে বহু বছর ধরে আগ্রহী এই বিষয়টাতে, এবং ইনি যখন আরও অপেক্ষাকৃত তরুণ ছিলেন, তার বিভিন্ন ভিডিও, বিভিন্ন ছবি, এগুলো আমরা শিক্ষার্থী জীবনে ইউরোপে বা ইংল্যান্ডে দেখেছি, মাঝে মধ্যে আমাদের দেখানো হতো তাদের বিভিন্ন অনুষ্ঠানে এগুলো। তো তার মানে তিনি অনেক দিন থেকে ওই অঙ্গলে তৎপর ছিলেন, কিন্তু দেশে তার কোনো ভিত্তি নাই। তার মানে তাকে আনলে একদম বসাতে হবে, বাইরে থেকে এনে নতুন করে কি রাজতন্ত্রে ফিরে যাবে ইরানের জনগণ? ধরেন একটা অবস্থা থেকে, ঠিক আছে, এটা একটা বিশেষ থিওফিলোসফিক্যাল এক ধরনের ধর্মীয় ডক্ট্রিনের একটা শাসন ছিল, কিন্তু অ্যাটলিস্ট কিছু আপনি যদি বলেন নির্বাচন, তারপর তাদের প্রতিনিধি ঠিক করা, অন্যান্য এইগুলো কিন্তু একটা উন্মুক্ত প্রক্রিয়ার মধ্যে হতো, যদিও অন্যদের অংশগ্রহণ সেখানে খুব কম ছিল। তারপরেও এখন আপনি গণতন্ত্রের বদলে বা একটা উন্মুক্ত নির্বাচন কিংবা পদ্ধতির বদলে হঠাৎ করে তাদেরকে এনে দিলেন, আর এই এত বছরে তৈরি হওয়া যারা, তারা একেবারে রাতারাতি ওখান থেকে বেরিয়ে যাবে, এটা কিন্তু নিশ্চিত না। দ্বিতীয় হলো যে অন্য যে পন্থীরা, বামপন্থী যারা, তারা একেবারে নেই বললে এখন চলে। ওই সময় তারা কি অস্ট্রিয়াতে চলে গেছেন, কি ওই আশেপাশের দেশগুলোতে কিছু সক্রিয় তাদের দেখা যেত, ওই প্রজন্মই নাই। তোদের পার্টির যেটা বললেন, ইরানের বামপন্থী সে প্রজন্মই নাই। এরপরে যেটা থাকে, ইরানে অনেক জাতি, ইরানে কিন্তু এক জাতি না, মানে আমরা ইরানিয়ান যখন বলছি, পার্সিয়ান বলছি, এটা নিয়ে অনেক আলোচনা তৈরি হতে পারে। সেই জাতিদের মধ্যে আবার বিভক্তি আছে, তারাও প্রত্যেকে তাদের প্রতিনিধিত্বের ব্যাপারে একমত হবেন কিনা, সেটা রেজা পাহলভি আসুক আর অন্য কোনো পদ্ধতি আসুক। সবশেষ হচ্ছে তার ডায়াসপোরা, তার অত্যন্ত শক্তিশালী একটা ডায়াসপোরা আছে। যেমন বিরাট একটা অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বাস করে, খুবই শক্তিশালী, ওয়েলদি যথেষ্ট পরিমাণে। তার বিরাট অংশ মধ্যপ্রাচ্যে আছে, তার বড় অংশ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ইউরোপে ছড়িয়ে আছে। তারা কিন্তু একেবারে খুব সাধারণ কাজে না, খুব উচ্চ পর্যায়ে তারা আছেন, তারা একটা বড় ভূমিকাও কিন্তু রাখেন, এটা আগেও রাখতেন। তো এতগুলো পক্ষ যদি আপনি ধরেন, সেইটার কোনো ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল কারোর কোনো
আগ্রহ নেই। তারা মনে করছে যে হয়তো একজনকে আমরা বসিয়ে দিলেই ইরানের লোকজন, যেটা ঘটতে পারে সম্ভাব্য, সেটা যে গৃহযুদ্ধ, বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষকে সমর্থন দেবে। এবং এখনো পর্যন্ত দেখবেন ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি খুব বড় কথা এখনো বলেনি, নড়াচড়া শুরু করেছে যে তারাও এই অভিযানে অংশগ্রহণ করবে কিনা। এদের প্রত্যেকেরই কিন্তু স্টেক আছে ইরানে, পুরনো গোষ্ঠীগুলোর সঙ্গে আছে। এদের যারা বাইরে আছে তাদের একটা অংশকে পৃষ্ঠপোষকতা দেয় ফ্রান্স, একটা অংশকে পৃষ্ঠপোষকতা দেয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তারা বড় পৃষ্ঠপোষকতা পায়। তো সবকিছু মিলে পরিস্থিতিটা তখন হবে যে যার মতো তার পক্ষের একটা সরকারকে বসানোর চেষ্টা করবে। এবং ফ্রান্স এবং যুক্তরাজ্য যদি আবারও তৎপর হয়ে ওঠে তার মতো করে সরকার বসাতে, আমি মোটেই অবাক হব না। কারণ পাহলভি পরিবারের পেছনেই দীর্ঘ সময় ধরে গ্রেট ব্রিটেনের একটা সমর্থন ছিল, ইউরোপিয়ানদের সমর্থন ছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা পুতুল সরকার বসাবাদের পরিস্থিতি খুবই, আপনি ওই অর্থে বলেন, নাজুক, জটিল, এবং এটাকে একটা খণ্ডিত, আরো ভোলাটাইল, মানে আরো জটিল একটা ইরানের দিকে ঠেলে দেবে। আপনি কি দেখেন আলতাফ পারভেজ, যে ইরানের পরিস্থিতি কি হতে যাচ্ছে? তার মানে এবার যে উদ্দেশ্য নিয়ে হামলাটা হলো, আর তার মানে ইসরায়েল এবং আমেরিকার যে উদ্দেশ্য সেটাই সফল হতে যাচ্ছে, একটা পুতুল সরকার বসতে যাচ্ছে। ইরান কি শেষ পর্যন্ত কাবু হতে যাচ্ছে কিনা? না, আমার সেটা মনে হয় না। আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র একটা ভুল করেছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়। সেটা হলো খামেনিকে হত্যা করে। আজকে দেখেছেন যে খামেনির মৃত্যুতে শোকগ্রস্ত লক্ষ লক্ষ ইরানি মিছিল করছে, অর্থাৎ ইরান একটা গণ লাইনে চলে গেছে। ওরা এখন জনগণকে রাস্তায় নামিয়েছে বা জনগণ রাস্তায় নেমেছে। মানে এতদিন আলী খমেনির বিরুদ্ধে অনেকের হয়তো সমালোচনা ছিল, কিন্তু তার নির্মম হত্যাকাণ্ডকে মানুষ ভাবছে যে দেশের জন্য শহীদ হলেন উনি। এবং এর কারণে ইরানে যে শোকের আবহ চলছে সেটা গভীরভাবে বুঝতে যুক্তরাষ্ট্র অক্ষম। কেন দেখুন, শিয়া ইতিহাসের ভিতর এই যে শাহাদাত বরণের, শহীদ হওয়ার একটা সিলসিলা, মানে বাচ্চাদের স্বপ্নই থাকে শহীদ হওয়া। ইরানিরা শহীদ হওয়াকে খুব সহজভাবে নেয়। আমাদের যেরকম নানা কিছু আমরা ভাবি, দেশের জন্য, আত্মসম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য শহীদ হওয়াকে ওরা কর্তব্য মনে করে এবং খুব সহজে এটা ঘটে। আলী খমেনির মৃত্যুকে ওরা ওইভাবেই নিয়েছে যে উনি আত্মমর্যাদার সঙ্গে ইরানের সার্বভৌমত্বে আপোষহীন ভূমিকা নিয়ে উনি শহীদ হলেন। ইরানিরা এটা খুবই উজ্জীবিত। তো এরকম একটা জাতিকে তো দখল করে নেওয়া কঠিন। ফলে আমি বলবো ইরানে গৃহযুদ্ধ হবে, হয়তো ইরান অনেক ক্ষতিগ্রস্ত হবে, ইরানে বহু মানুষ মারা যাবে, কিন্তু ইরান দখল করে নেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে, ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। ইরান যেটা করছে সেটাও মানে সামরিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যুদ্ধটা সে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিচ্ছে অত্যন্ত সচেতনভাবে, যে আমি কেন একা ক্ষতিগ্রস্ত হব, তোমরা সবাই মিলে ক্ষতিগ্রস্ত হও, আর ক্ষতির হাত থেকে বাঁচতে হলে যুক্তরাষ্ট্রকে থামাও। ইরানের এই কৌশলটা আমি মনে করি 2-3 দিন যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে অনেক কার্যকর। এবং আমি তো বিস্মিত হব না যদি 72 ঘন্টা পরে ট্রাম্প যদি ইসরায়েলকে বলে তোমার যুদ্ধ এখন তুমি করো, আমি আর নাই এটা। কারণ কুয়েত, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, এরা এই যুদ্ধ বেশি দিন চলতে দিতে পারে না, কারণ এদের যে অর্থনৈতিক এবং শাসক যে স্বার্থ সেটা ইরানের দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। শামীম রেজা, এই যে ইসরায়েল, তাদের যে স্বপ্ন, ইরানের মতো জায়গায় এখন হামলা করে, এর আগেও তো হামলা করেছে, এর আগেও তো ইরান কিন্তু দেখেছে যে তারাও কিন্তু ইসরায়েলের মাটিতে হামলা করতে পারে, এবং আজকেও বোধহয় হামলা করেছে, 8 জন বোধহয় মারা গেছে এ পর্যন্ত। তো সেক্ষেত্রে ইসরায়েল কতটা নিরাপদ থাকতে পারবে? এখানে দুটো, যেমন ধরেন আগের যে পরিস্থিতিটা আমি ব্যাখ্যা করছিলাম সেটা হচ্ছে একটা সম্ভাব্য সিনারিও, যে যদি এইটা আরও ক্ষতির দিকে যায় তাহলে ইরানের পরিস্থিতি কি হতে পারে যদি পশ্চিমারা বা মার্কিন যুক্তরাষ্ট্র একজনকে জোর করে বসিয়ে দিতে চায়। আবার একই সঙ্গে আলতাফ ভাই যেটা বলেন সেটাও কিন্তু আপনার বিবেচনায় রাখতে হবে, যে যদি অপারেশনটা ওই পর্যায়ে থাকে যে তার যত নিউক্লিয়ার, তার যত স্থাপনা আছে, তার সামরিক শক্তি এবং তার শীর্ষ নেতৃত্বকে ভেঙে দেওয়া, দখল করা না, তাহলে কিন্তু পরিস্থিতি একরকম হবে। তাহলে সম্ভবত যারা আছেন তারাই আবার ঘুরে দাঁড়াবেন, তার কারণ তার বিকল্প আছে, তার পরের লাইনের কমান্ডাররা আছে, এবং একই সঙ্গে নির্বাচন কিভাবে হবে ধর্মীয় নেতা সেটা কিন্তু সুস্পষ্টভাবে তাদের সাংবিধানিক বিধান তৈরি করা আছে, ওখানে কিন্তু ঘাটতি তৈরি হবে না। ওটা আমার ধারণা সেট A, B, C এরকম তাদের তৈরি করা আছে। সেটা হবে যদি আমরা যে আলোচনাটা করছি যে একটা সময় মধ্যপ্রাচ্যের অন্য শক্তিশালী দেশগুলো যখন দেখবে যে তারাও আক্রান্ত হচ্ছে, তারা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপ দেবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলকে, দুটো হতে পারে। এক যে তুমিও ওরকম থেকে তার উপর অপারেশন চালাতে থাকবে, আমি সরে গেলাম, কারণ আগামী কয়েকদিনের মধ্যে কংগ্রেসের দিক থেকেও চাপ আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র জনগণ দাঁড়িয়েছে এবং সব নীতি নির্ধারকদের মধ্যেও কথা বলা হচ্ছে যে প্রেসিডেন্ট বুঝলাম যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করতে যাচ্ছেন, কিন্তু একেবারে সংবিধানকে
একপাশে রেখে কাউকে কিছু না জানিয়ে এত বড় একটা অপারেশনে তিনি যাচ্ছেন যেটা পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হতে পারে। অতএব যে কোনো যুদ্ধেতে দুটো দিক থাকে, অর্থাৎ জোর করে বসাতে গেলে কি হতে পারে সেটা বললাম, আর যদি অপারেশন করে তারা চলে যায় তাহলে এই শক্তি সম্ভবত সেখানে থেকে যাবে, নাজুক হবে, দুর্বল হবে, সেটা আলাদা কথা। কিন্তু এখানে আর একটা বিষয় যেটা উনি বলছিলেন এটা খুব জরুরি, যে ইরানের যে সমর্থক বেস লেবানন থেকে শুরু করে ইয়েমেন থেকে শুরু করে গাজা যেখানে সব শেষ করলো, এখান থেকে আরম্ভ করে আফগানিস্তান পর্যন্ত, পাকিস্তানে করাচিতে মার্কিন কনসুলেটের ওখানে গিয়ে বিক্ষোভ করতে গিয়ে 9 জন মারা গেছে তাদের গুলিতে। সেখানে বড় শিয়া সম্প্রদায় আছে, দ্বন্দ্ব অনেক পুরনো, তারা বসে থাকবেন না। আফগানিস্তানে শিয়া সম্প্রদায় আছে। এইটা বলার উদ্দেশ্য এইটা যে অনেকেই নিহত খামেনিকে তাদের আধ্যাত্মিক নেতা মনে করতেন, শুধুমাত্র কিন্তু ইরানের সর্বোচ্চ বা ধর্মীয় নেতা না, বিরাট একটা অংশের তিনি আধ্যাত্মিক নেতা, এবং ওই বিশ্বাস তাদের মধ্যে আছে যে ইমাম মাহদির এক ধরনের যে প্রচ্ছন্ন ছায়া, যে অনেক ইমাম আসবেন, তার মধ্যে হিজ ওয়ান অফ দেম, এই বিশ্বাস তাদের আছে কারোর মধ্যে। সুতরাং তার যে একটা আধ্যাত্মিক ভিত্তি এবং যে প্রভাবটা আছে সেটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তো যে কারণে মনে হয় যে যেটা হতে পারে সম্ভাব্য, আপনি যেটা কিছুটা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আরও কিছু বড় আকারের অপারেশন করে যখন নিশ্চিত হবে যে আপাতত নিউক্লিয়ার এনরিচমেন্টে বা ওই ক্ষেত্রে তার মোটামুটি কিছুটা মেরুদণ্ড ভেঙে দেওয়া গেছে, সহসা সে উঠে দাঁড়াতে পারবে না, তাহলে সে সরে আসবে। তার গুরুত্বপূর্ণ কমান্ডার দেশে মেরে দিতে পেরেছে, সেটা বড় ধাক্কা। আপনি রেভলিউশনারি গার্ড বলেন, তার প্রতিরক্ষা মন্ত্রী বা তার সশস্ত্র বাহিনীর প্রধান এবং একদম শীর্ষ নেতা, তো সহজ ব্যাপার না, খুব অত্যন্ত সুচারুভাবে অপারেশনটা করা হয়েছে। কিন্তু ইসরায়েলের তো আলাদা আলাদা টেক সেখানে থাকবে। তাহলে হয়তো একভাবে একটা বড় শিক্ষা দিয়ে আপাতত তেল বলেন, রিজিওনাল বিপর্যয় বলেন, সেটা ঠেকানো গেল, এবং ধরে নিতে হবে ইরানি এই শক্তি দুর্বলভাবে টিকে থাকবে। আর যদি অন্য কোনো কিছু হয় যেটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না, যদি এটাকে ছড়িয়ে দেওয়াই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোনো লক্ষ্য থাকে, যেন যুদ্ধটা সে ছড়িয়ে দিতে চাইছে, তাহলে তো সেটা ভিন্ন হিসাব। কারণ ইতিমধ্যে আপনি হিসাব করেন তেলের উপরে চীনকে ঠেকানোর ক্ষেত্রে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এভিয়েশনের ক্ষেত্রে, আপনি যদি শুধু এভিয়েশনের হিসাবটা এই মুহূর্তে নেন, ওটা বিলিয়ন থেকে ট্রিলিয়নে চলে যাবে এই মুহূর্তে যে স্থবিরতা তৈরি হচ্ছে। কারণ মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাব, যেটা অনেক ইউরোপিয়ান দেশও ওই পরিমাণে যাত্রী পরিবহন করে না, বা মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তো জন এফ কেনেডি বা এরকম দু একটা এয়ারপোর্ট ছাড়া এত বড় হাবার এখানে নাই। তো সেটাও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাজকর্ম ক্ষতিগ্রস্ত হবে। এটা কতদিন যাবে তার উপরে নির্ভর করবে যে এর ভবিষ্যৎটা কি। কিন্তু খুব বেশি চাপ দিলে আমি এখনো মনে করি যে ইরানের ওই পক্ষগুলোকে সে হয়তো উস্কাতে থাকবে, তার যে বিভিন্ন জাতি সত্তা আছে, একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার একটা আঞ্চলিক প্রচেষ্টা হয়তো থাকবে, যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মধ্যে হয়তো করাতে চেষ্টা করবে। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ। একটা যে বিষয় জানতে চাই সেটা হলো এই যে যুক্তরাষ্ট্র বারবার যেটা বলছে যে ইরানের যে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি বা তাদের যে, এটা কি আসলেই ইরান অনেকে এগিয়ে গিয়েছে, নাকি এটা আসলে এক ধরনের প্রোপাগান্ডা? যেমন আমরা ইরাকে যেমন যখন হামলা করা হয়েছিল, উইপেন অফ ম্যাস ডিস্ট্রাকশনের কথা বলে হামলা করা হলো, রাসায়নিক অস্ত্র, পরে তো দেখা যাচ্ছে কোনো কিছুই নাই, মানে একটা ন্যারেটিভ, একটা ফেব্রিকেটেড একটা গল্প তৈরি করে হামলা করা হলো। এখানে আসলে বাস্তবতাটা কি? না, দেখুন, বাস্তবতার আগে একটা ব্যাপার, ইসরায়েলের তো পারমাণবিক অস্ত্র আছে, যুক্তরাষ্ট্রেরও আছে, পৃথিবীতে পারমাণবিক অস্ত্র অনেক দেশেরই আছে, পাকিস্তানের আছে, ভারতের আছে। তাহলে ইরানের থাকলে সমস্যা কোথায়? এটা হলো প্রথম প্রশ্ন। ইরান যে কোনো দেশের যেটা অন্যদের আছে সেটা ইরানের থাকলে তো কোনো সমস্যা নেই। ইরান আসলে পারমাণবিক গবেষণায় অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু পারমাণবিক বোমা বানাতে পারবে এরকম নিশ্চিত তথ্য ইসরায়েলেরও নেই, যুক্তরাষ্ট্রের হাতেও নেই, ইরানও কখনো বলেনি। কিন্তু তাদের গবেষণার মান অনেক উন্নত, যেটা এরকম ধারণা করা হয় তারা যে কোনো সময় বোমা বানাতে পারে, বোমা বানাতে সক্ষম। আর ইসরায়েল তো ইরানের নারী নক্ষত্র সবই জানে। ইরানের কোনো নেতা, কোনো ব্যক্তি বোধহয় ইসরায়েলের গোয়েন্দা নজরদারির বাইরে নেই, তারা যাকে চাচ্ছে তাকে হত্যা করতে পারছে। ইরানের যদি ওই রকম সক্ষমতা থাকতো বহু আগে তারা সেটা ধ্বংস করত। তবে ইরানের এই বিষয়ে বুদ্ধিক জ্ঞান, মানে নলেজ আছে আর কি, পারমাণবিক বোমা বানানোর, সেইটা বিভিন্ন সময় নানা গবেষণায় প্রমাণিত হয়েছে। কিন্তু সমস্যাটা এইটা নয় যে ইরান পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে কি না, প্রশ্ন হলো এই অধিকার তো তার থাকাই উচিত, বিশ্বের যে কোনো দেশেরই থাকা উচিত। এইটার জন্য তো তার
তাকে এভাবে বারবার হামলার শিকার হওয়ার কোনো যুক্তি হতে পারে না। তার শাসককে তো হত্যা করা যায় না। আমরা আজকে কি ভারতের বা পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, যুক্তরাষ্ট্র তো সেখানে তো হামলা করছে না, ইসরায়েলও সেখানে হামলা করছে না। ইরানে পারছে বা হামলা করতে চাচ্ছে কারণ তার অন্য ইন্টারেস্ট আছে সেখানে, আর পারমাণবিক ইস্যুটা অজুহাত হিসাবে ব্যবহার করছে। দেখুন 2015 সালে কিন্তু অনেকগুলো দেশ, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন মিলে ইরানের সাথে চুক্তি হয়েছিল যে ইরানের বিরুদ্ধে অবরোধ তুলে নেওয়া হবে এবং ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেওয়া হবে। এটা কিন্তু পূর্ণাঙ্গ চুক্তি হয়ে গিয়েছিল 2015 সালে। 2018 সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সেই চুক্তি থেকে সরে আসে। গত সপ্তাহেও আলোচনা চলছিল জর্ডানের মধ্যস্থতায়, এবং আপনি হয়তো দেখেছেন ইরানও বলছে এটা অগ্রগতি ঘটেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও বলেছে অগ্রগতি ঘটেছে। তার এই কথার 48 ঘন্টার ভিতর সেখানে হামলা করা হয়েছে। তার মানে আলোচনাটা যখন চলছিল তার আগে থেকে হামলার প্রস্তুতিও যুক্তরাষ্ট্রের ছিল। যে হামলা ওরা গতকাল করেছে 28 তারিখে, সেটা তো 1 সপ্তাহ 15 দিনের প্রস্তুতি ছাড়া সম্ভব নয়। তার মানে আলোচনা বা ইরানের সাথে চুক্তি, এগুলা সে লোক দেখানো। ইরানকে ধ্বংস করতে চায় ইসরায়েল, এবং যুক্তরাষ্ট্র চায় ইরানে একটা পুতুল সরকার, ইরানের তেল শক্তি কবজা করা, ইরানে এমন একটা সরকার যে পুরো মধ্যপ্রাচ্যে তার কর্তৃত্ব চ্যালেঞ্জহীন রাখবে। সম্পূর্ণ পারমাণবিক ইস্যুটা হলো আসলে এখানে একটা অজুহাত, এইটা কোনো ইস্যুই নয়। মূল ইস্যু হলো ইরানকে ধ্বংস করা ইসরায়েলের দিক থেকে, আর যুক্তরাষ্ট্রের দিক থেকে কাছাকাছি যে একটা নতজানু সরকার প্রতিষ্ঠা। শামীম রেজা, এই যে যুদ্ধটা তো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাচ্ছে, তার কারণ তার ইরান তো তার মার্কিন যে স্বার্থ সংশ্লিষ্ট বেই যে বিভিন্ন আক্রমণ শুরু করেছে, ইসরায়েলও আক্রমণ শুরু করছে। সেক্ষেত্রে যদি এইটা আরও ছড়িয়ে যায় বা যদি দীর্ঘমেয়াদী হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কি প্রভাব পড়তে পারে? তার কারণ আমাদের ওখানে তো অনেক বড় জনশক্তি আছে। একটা হলো খুব দ্রুত বলেনি যে এটার না ছড়ানোর যদি পসিবিলিটিগুলো আমরা একটু খুব দ্রুত বলি, কারণ সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। একটা হলো কংগ্রেসের চাপ, কংগ্রেসের সম্মতি অনুমোদন ছাড়াই যুদ্ধটা করা হলো, সেখান থেকে একটা চাপ আসতে পারে। দ্বিতীয় হলো যে সমস্ত জায়গায় মার্কিন ইনস্টলেশন রয়েছে, মানে যেখানে আক্রমণ করছেন ইরান, তাদের দিক থেকে একটা চাপ তৈরি হবে আগামী কয়েকদিনের মধ্যে। কারণ যে জায়গায় বিশেষ করে আমিরাতের যেখানে যেখানে পড়েছে সেটা অত্যন্ত সংবেদনশীল এবং সেটা ভয়াবহ হয়ে উঠতে পারে, অন্যান্য জায়গাতেও তাই। তাদের দিক থেকে একটা চাপ তৈরি হতে পারে কয়েকদিনের মধ্যে, এবং আন্তর্জাতিকভাবে একথাও কিন্তু উঠবে যে চুক্তিতে তারা উপনীত হতে যাচ্ছিল এবং তারা তো রাজি হচ্ছিল। তো চুক্তি একদিকে রেখে চাপ সৃষ্টির জন্য এরকম একটা মানে বিধ্বংসী ভয়ঙ্কর পরিকল্পনার তো একটা আন্তর্জাতিক চাপও আছে, যদি আন্তর্জাতিক চাপকে যদি তারা গুরুত্ব দেয়। তো এই তিনটা আমাদের কিছুটা ইতিবাচক একটা প্রভাব, যে যুদ্ধটা তো লম্বা সময় নাও যেতে পারে। আর অন্যদিকে যেটা আলতাফ পারভেজ ভাই বারবার বলছিলেন, ইসরায়েল তার স্বার্থে এটা চলমান রাখবে কোনো না কোনো দিকে। আর যদি সবচেয়ে বড় অভিযোগ তাকে দেন, সেটা হচ্ছে তার প্রক্সি। এটা সত্যি কথা। ইরান যেভাবে সিরিয়াতে যুক্ত, ইরান যেভাবে ইয়েমেনের কনফ্লিক্টে যুক্ত বা লেবাননে যুক্ত, এবং এমনকি গাজাতেও, সেটা কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দেখলে হয়তো আমরা ভিন্নভাবে আলোচনা করতে পারবো, সেটা অন্য আর একটা মাত্রা। এখন এটা যদি ছড়িয়ে যায়, নিয়ন্ত্রণের বাইরে তো যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেতে পারে। আমাদের একেবারে অব্যবহিত ক্ষতি হচ্ছে যে আমাদের অভিবাসী কর্মীরা, কারণ এখানে তারা আটকা পড়বে। এবং এখন যদি এরকম স্থবির অবস্থা তৈরি হয় যে কোনো রকম কাজকর্ম সেখানে করা যাচ্ছে না, আমাদের এদের সাথে তো কোনো দীর্ঘমেয়াদী চুক্তি নেই যে আপনার যদি কাজ না থাকে আপনাকে আমি রাখবো কিনা। এমনিতেই আমরা পাঠানোর পরেও অনেক কিছুর পরেও তাদের স্বাভাবিক সেখানে কর্মপরিবেশ নিশ্চিত করতে পারি না। তারা তো প্রাথমিক ক্ষতিগ্রস্ত হবেন। রেমিটেন্স, যেটার উপর আমরা বিরাট আকারে নির্ভরশীল, এটা 1 মাসও যদি আটকে থাকে সেটাও কিন্তু ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে। এটা একটা। দ্বিতীয় হলো অ্যাভিয়েশন। আমাদের অ্যাভিয়েশন তো আর এখন ইউরোপ আমেরিকার উপর নির্ভরশীল না, এটা বিরাট অংশই আসলে আমরা মধ্যপ্রাচ্যের সাথে আমাদের নির্ভরশীল। যদি কমার্শিয়াল বলি বা যাত্রী, সেটা দুটোর ক্ষেত্রেই বলি, সেটা বড় আকারে অলরেডি ক্ষতির মধ্যে সেটা পড়েছে। আমরা ওদিক থেকেও আসতে পারছে না, এদিক থেকে আমাদের যেতে পারছে না। অন্য যে সমস্ত ক্যারিয়ারগুলো আসে তাদের থেকে আমরা যে রাজস্বটা পেতাম সেই সুবিধা থেকে আমরা পুরোপুরি বঞ্চিত হবে। 1 মাস 2 মাসও কিন্তু অনেক অনেক বড় ক্ষতি। এরপর আপনি তেলের যেটা বললেন, সেটাও তো আমাদের উপর প্রভাব। আমরা তো তেল উৎপাদনকারী কেউই না, এবং অন্যান্য যেগুলো আমরা এই ধরনের জ্বালানির উপরে নির্ভরশীল এই সমস্ত অঞ্চলগুলোর উপরে, সেটা তো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে আমাদের এখানে। ইতোমধ্যেই ওই অঞ্চল থেকে আমাদের যে জাহাজগুলো আসে পণ্যবাহিনী, একটা জাহাজ কিন্তু প্রায় দুর্ঘটনা এড়িয়েছে। কিছুক্ষণ পরে হয়তো সংবাদটা দেখতে পাবেন যে অল্পের জন্য সেটা আক্রমণের শিকার হয়নি বা পড়েনি, সেখানে ক্ষেপণাস্ত্র পড়েনি। তো আপনি এইভাবে যদি দেখেন আমাদের অভিবাসী কর্মীদের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, আমাদের বিমান চলাচলের ক্ষেত্রে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে, জাহাজ চলাচলের ক্ষেত্রে, আমাদের জ্বালানির ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে এই অংশ তো এরপরে আমরা প্রবলভাবে নির্ভরশীল। আমরা তো ইরানের উপর নির্ভরশীল না, কিন্তু গালফ মিডল ইস্টের উপরে তো আমরা সাংঘাতিকভাবে নির্ভরশীল। যে আলতাফ পারভেজ, আপনি বাংলাদেশে যে কূটনৈতিক অবস্থান এবং বাংলাদেশে
এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে পরিস্থিতি, বিশেষ করে জ্বালানি এবং ম্যান পাওয়ার, কিছু যোগ করতে চান কিনা? হ্যাঁ, আমি বলবো বাংলাদেশ একটা প্রতিক্রিয়াও জ্ঞাপন করেছে এই যুদ্ধে, সেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক আর কি। সেটা হলো ইরানে আগ্রাসনের জন্য বাংলাদেশ নিন্দা করেনি। বাংলাদেশ বরং ইরান যে বোমা মেরেছে বাহরাইন, কুয়েত ইত্যাদি দুবাইয়ে, সেটার জন্য বাংলাদেশ নিন্দা জানিয়েছে। এতে বোঝা যায় বাংলাদেশের কনসার্নটা কোথায়। কারণ সৌদি আরব, কাতার, দুবাই এসব জায়গায় বাংলাদেশের স্বার্থ রয়েছে বড় আকারে। প্রচুর প্রবাসী কাজ করতে যায় সেখানে বাংলাদেশের, এবং এই যে গত দুদিন যেতে পারেনি, এতেই তো বিমানবন্দরে বহু লোক জমে গেছে। আবার ওইখান থেকে অনেকে আসে, এবং ফলে বাংলাদেশের জন্য এটা একটা সংকটের দিক। দুবাইয়ের সাথে বাংলাদেশের ব্যাপক ব্যবসা বাণিজ্য রয়েছে, সেইটা একটা সংকটের দিক। তবে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় এবং বাংলাদেশ যদি এই সংকটগুলা মোকাবেলা করতে সক্ষম না হয়, যেটা জ্বালানির কারণে মূল পণ্যের দামও তো বাড়বে আস্তে আস্তে, জ্বালানিরও দাম বাড়বে, জ্বালানির কারণে অন্য অন্য পণ্যেরও দাম বাড়বে। বাংলাদেশে নতুন সরকার এসেছে, তাদের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ। আরেকটা ব্যাপার আমি বলবো যে এই যুদ্ধ যদি বাড়ে, তাহলে বাংলাদেশে একটা যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবও কিন্তু বাড়বে। ফলে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও তার একটা ছাপ পড়বে। তাহলে শুধু অর্থনৈতিক না, আমাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এখানে ঘটবে এটার কারণে। আমরা আজ এ পর্যন্তই রাখি। আলতাফ পারভেজ, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শামীম রেজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।